করছি। রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। ডক্টর সিডকে বলবো ক্লাসটা শুরু করতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা আজকে আবার সবাই এক জায়গায় হয়েছি। তো আজকে আমরা ফার্মাসিতে তো অনেক কিছু আলোচনা হয়েছে, মোটামুটি ফার্মাসির সম্বন্ধে মোটামুটি আলোচনা করেছে। তো আজকে আমরা একটা মাদার টিংচার তৈরি করব, সেটা হলো এলিয়াম সিপা। আমরা এলিয়াম সিপা তৈরি করব। এলিয়াম সিপা আমরা সবাই জানি যে এলিয়াম সিপাটা পেঁয়াজ থেকে হয়। তাহলে আমরা সেই পেঁয়াজ থেকে আজকে আমরা এলিয়াম সিপা তৈরি করব। এটা যদি আমরা ভালো করে জেনে নেই, তাহলে আমরা নিজেরা বাড়িতেই তৈরি করে এই এলিয়াম সিপা মাদার টিংচার তৈরি করে আমরা ইউজ করতে পারি। এলিয়াম সিপা হয় পেঁয়াজ থেকে। তাহলে আমরা মাদার টিংচার তৈরি করতে গেলে কিছু সরঞ্জাম আমাদের খুব প্রয়োজন। সেই সরঞ্জামগুলি আমাদের কাছে রাখতে হবে, তারপরে আমরা মাদার টিংচার তৈরি করব। তাহলে কি কি লাগবে? প্রথমে আমাদের লাগবে হচ্ছে, যেহেতু এলিয়াম সিপা করব সেহেতু আমাদের পেঁয়াজ লাগবে, আর লাগবে পেঁয়াজ, তারপরে হচ্ছে চপিং বোর্ড, তারপরে একটা চাকু লাগবে, তারপরে হামনদিস্তা, তারপরে খলনুড়ি, তারপরে লাগবে খলনুড়ি, তারপরে গ্লাস, বড় গ্লাস, মেজর গ্লাস, তারপরে লাগবে কাচের পাত্র, তারপরে পরিষ্কার শিশি বোতল এবং শিশিতে কাচের সিপি থাকবে, তারপরে লাগবে যন্ত্রপাতি মাপার জন্য, তারপরে লাগবে লিনেট কাপড়, তারপরে ছাকার জন্য ছাকনি লাগবে, তারপরে আমাদের লাগবে ভালো পরিষ্কার শিশি এবং পেপার, লেবেল পেপার লাগবে, আঠা লাগবে, আর হচ্ছে স্ট্রং অ্যালকোহল, তার মানে যে অ্যালকোহলটা দিয়ে আমরা ওষুধ তৈরি করব সেই স্ট্রং অ্যালকোহল আমাদের লাগবে। এগুলি আমাদের, এই যন্ত্রপাতিগুলি আমাদের রাখতে হবে পাশে। এইবার তারপরে আমরা ওষুধটা তৈরি করতে পারবো। তাহলে আমরা যদি একাউন্স এলিয়াম সিপা তৈরি করি, তাহলে একাউন্স এলিয়াম সিপা তৈরি করলে আমাদের কতটা পরিমাণে কি লাগবে সেটা আমরা আগে ঠিক করে নেই। তাহলে এলিয়াম সিপা তৈরি করতে এর রেশিও হচ্ছে 3:2। তাহলে 3:2 যদি রেশিও হয়, তাহলে একাউন্স সমান সমান হচ্ছে 480 গ্রাম। একাউন্স সমান সমান 480 গ্রাম। তাহলে আমরা কি করব? তাহলে 480 গ্রামকে আমরা একাউন্সটাকে আমরা 3:2 রেশিওতে ফেলবো। কি করে? তাহলে আমরা 480কে তাহলে 2 আর 3 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে 96 গ্রাম। এই 96 গ্রামকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে হবে 288 গ্রাম, আর 2 দিয়ে গুণ করলে হবে 192 গ্রাম। যেহেতু 3:2, তাহলে 3:2 হলে 3 ভাগে হচ্ছে কত? 288, আর 2 ভাগে হচ্ছে 192। তাহলে আমরা আগে বুঝে নিলাম যে কোনটা কত পরিমাণ লাগবে। অ্যাকাউন্ট যদি আমরা এলিয়াম সিপা তৈরি করি, তাহলে কোনটা কত পরিমাণে লাগবে সেটা একটু আমরা বুঝে নিলাম। আর কি কি যন্ত্রপাতি লাগবে সেটা আমরা একটু জেনে নিলাম। আর একবার বলি, যন্ত্রপাতি লাগবে পেঁয়াজ, চপিং বোর্ড, চাকু, ধারালো চাকু, তারপর লাগবে হামনদিস্তা, খলনুড়ি, তারপরে ভালো পরিষ্কার শিশি বোতল, তারপর বড় গ্লাস, মেজর গ্লাস, তারপরে লাগবে
কাচের পাত্র, তারপর আছে লিনেন পেপার, তারপর ছাঁকনি, তারপরে হচ্ছে লিনেন পেপার, ছাঁকনি, তারপরে হচ্ছে কাচের বোতল, কাচের সিপি, আর লাগবে হচ্ছে লেবেল বুক, আঠা, আর ভালো পরিষ্কার শিশি, আর হচ্ছে স্ট্রং অ্যালকোহল। এইগুলি আমাদের দরকার। এবার অ্যাকাউন্টস আমরা যখন তৈরি করব, কি করব, প্রথমে আমরা ওই পেঁয়াজটাকে ভালো করে উপরে শুকনো ইগুলি ফেলে দেব, ফেলে দিয়ে এটাকে আমরা একটু পরিষ্কার করে নেব। নিয়ে পেঁয়াজগুলি আমরা চপিং বোর্ডের উপরে রাখবো, রেখে সেই ধারালো চাকু দিয়ে ভালো করে কুচি 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 করে কাটবো। ভালো করে কুচি কুচি করে কাটার পর ওটা আমরা কিসে রাখবো, হামনদিস্তার মধ্যে রাখবো। এইবার হামনদিস্তায় আমরা ওটাকে ভালো করে থেতো করব। থেতো করলে কি হবে, কি দ্বারা হবে থেতো করলে? থেতো করলে দেখা যাবে ওটা কেমন একটু কাদা 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 করে ভাব হয়ে যাচ্ছে, কাদা কাদা ভাব হচ্ছে। সেই কাদা ভাবটাকে আমরা স্প্যাচুলা দিয়ে ভালো করে ছাড়িয়ে এক জায়গায় করে নেব। এক জায়গায় করে নেওয়ার পর ওটা আমরা একটা কাচের পাত্রের মধ্যে রাখব। কাচের পাত্রের মধ্যে রাখার পর আমরা কি করব, আমরা ছাঁকনি দিয়ে ওইটাকে ছাঁকবো, সেকে আর একটা কাচের পাত্রের মধ্যে ওটাকে রাখবো। এইবার আর একটা কাচের পাত্রের মধ্যে রাখলে পরে এটা ঔষধি দ্রব্যটা এক পাত্রে রাখলাম, সেই পাত্র থেকে ঔষধি দ্রব্যটাকে আমরা কি করব, একটা ওই মাপার যন্ত্র দিয়ে মাপবো। কতটা পরিমাণে মাপবো, ওখান থেকে আমরা 288 গ্রাম মেপে আর একটা কাচের পাত্রে আমরা রাখবো। তারপরে কি করব, তারপরে আমরা ওই স্ট্রং অ্যালকোহল আমরা ওই 192 গ্রাম ওই কাচের পাত্রের সঙ্গে একসঙ্গে রাখলাম। রাখার পরে আমরা ওই স্প্যাচুলা দিয়ে ওটাকে ভালো করে নাড়ব, ভালো করে নেড়ে 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 ওটাকে মেশাবো। নাড়ার উদ্দেশ্য হচ্ছে ওটাকে আমরা মেশাবো, ভালো করে মিশিয়ে ফেললাম। এবার ভালো করে যখন মিশে গেল, এইবার আমরা কি করব, ওই ছাঁকনি দিয়ে ছেঁকবো, আবার লিনেন কাপড় দিয়ে ওটাকে ভালো করে ছাঁকবো। সেকে নিলাম, সেকে আমরা পরিষ্কার করলাম, করে ওটাকে আমরা একটা কাচের শিশির মধ্যে রাখবো। কাচের সুন্দর পরিষ্কার শিশি হবে, শিশিটার সিপিটাও কাচের হবে, সেই শিশির মধ্যে আমরা রেখে দেব। সেই শিশির মধ্যে রাখার পর সেই শিশিটা আমরা একটা ঘরে রাখবো, সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম ড্যাম না থাকে, কিন্তু ঘরটা একটু ঠান্ডা থাকবে। সেই ঘরের মধ্যে আমরা ওই শিশিটা রেখে দেব। রাখার পরে আমরা ওই একটা কাচদণ্ড নেব, সেই কাচদণ্ড দিয়ে প্রতিদিন আমরা ওই শিশিটাকে, শিশির মধ্যে যে আমাদের ঔষধি দ্রব্যটা আছে ওটাকে নাড়ব, একবার করে ভালো করে নেড়ে নেব, নেড়ে নেড়ে আবার রেখে দেব। আবার পরের দিন আমরা আবার ওই কাচদণ্ডটা দিয়ে ওই ওষুধটাকে ভালো করে নাড়ব। এইভাবে আমরা 8 দিন ওটাকে রোজই একবার করে নাড়ব। নাড়ার পরে 8 দিন পরে আমরা ওটাকে বের করে নেব। বের করে নিয়ে তারপরে কি করব, তারপরে আমরা আর একটা পরিষ্কার সুন্দর শিশি এবং তার কাছের সিপি থাকবে, সেই শিশিটা নেব। নিয়ে আমরা ওটাকে ওই ঔষধি দ্রব্যটাকে আমরা লিনেন কাপড় দিয়ে ছাঁকবো, সেকে ওটার মধ্যে ওই নতুন পরিষ্কার শিশির মধ্যে রাখবো। রাখার পরে ওইটা ফিল্টার পেপার দিয়ে আমরা ওটা পরিষ্কৃত করে তারপরে আমরা ওটাকে কি করব, সেই এলিয়াম সিপা, ওই যে লেবেল পেপার থেকে আমরা এলিয়াম সিপার লেবেলটা কাটবো, কেটে
ওর পাশে আমরা মাদার টিংচারের চিহ্নটা লিখব। মাদার টিংচারের চিহ্ন বড় হাতের কিউর মতো দেখতে, ওটা হচ্ছে মাদার টিংচারের চিহ্ন, ওইটা আমরা লিখব। লিখে ওই যে আঠা নিলাম, ওই আঠা দিয়ে ওটাকে আমরা বোতলের গায়ে আঠাটা লাগিয়ে দেবো। বোতলের গায়ে যখন আঠা দিয়ে আমরা ওটা লাগিয়ে দেব, লাগিয়ে দিলে পরে ওইটা মাদার টিংচার হয়ে গেল, আমরা বুঝলাম। এবার ওটাকে আমরা ভালো একটা জায়গায় রাখবো, আলমারির মধ্যে, যেখানে খুব গরমও না আর খুব ঠান্ডাও না, তেমন একটা জায়গায় আমরা রেখে দেব। তাহলে আমাদের ওটা কি তৈরি হয়ে গেল? হেলিয়াম সিপা মাদার টিংচার তৈরি হয়ে গেল। তো আমরা এইভাবে মাদার টিংচার নিজেরাই তৈরি করতে পারি। তো এইভাবে আমরা মাদার টিংচার তৈরি করে আমরা নিজেরাই ইউজ করতে পারি। তো এলএমসি বা মাদার টিংচার কিন্তু আমাদের ভীষণ দরকার হয় মাঝে মাঝে। কি হয়, অনেকের দেখা যায় হঠাৎ করে ঠান্ডা লেগে নাক দিয়ে হরহর করে জল পড়ছে, নাক জ্বালা করছে, চোখ জ্বালা করছে, হাঁচি হচ্ছে ভীষণ। সেই সময় কিন্তু আমরা ওই এলএমসি বা মাদার টিংচার ইউজ করতে পারি। আমরা বেশিরভাগ পটেন্সি ইউজ করি, কিন্তু মাদার টিংচারও যদি আমরা বানিয়ে ইউজ করতে পারি কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এইভাবে এলিয়াম সিপা তৈরি করে, নিজেরা বাড়িতে তৈরি করে এলিয়াম সিপা মাদার টিংচার তৈরি করে আমরা নিজেরা ইউজ করতে পারি। তাহলে অ্যাকাউন্টস যদি এলিয়াম সিপা মাদার টিংচার তৈরি করি, তাহলে আমাদের কি কি লাগবে? আমাদের পেঁয়াজ লাগবে আর স্ট্রং অ্যালকোহল লাগবে। পেঁয়াজ আর অ্যালকোহলের যে পার্থক্যটা, এইটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। অ্যাকাউন্ট যদি বানাতে যাই, তাহলে আমাদের ডিফারেন্সটা কি হবে? 3:2, 3:2 রেশিও। তার মানে যদি আমরা এমনি ভাবি, তাহলে কি ভাববো? 3 ভাগ হচ্ছে ঔষধি দ্রব্য আর 2 ভাগ হচ্ছে অ্যালকোহল। 3 ভাগ ঔষধি দ্রব্য আর 2 ভাগ হচ্ছে অ্যালকোহল। এইভাবে আমরা মিশিয়ে তৈরি করব। মেশানো পদ্ধতিটা খুবই সোজা। আর একবার আমি গড় করে বলে দিচ্ছি কিভাবে মেশাতে হবে। প্রথমে আমরা পেঁয়াজটাকে শুলে পরিষ্কার করে নেব, তারপরে ওটাকে চপিং বোর্ডে ফেলে কুচি কুচি করে কাটবো। কেটে ওইটা আমরা হামনদিস্তায় ফেলে ভালো করে থেতো করব। থেতো করার পর সেটা কাদা কাদা হয়ে যাবে, ওটা আমরা একটা কাচের পাত্রের মধ্যে রাখবো। রেখে তারপরে আমরা ওইটাকে ছাঁকনি কাপড় দিয়ে ওটাকে আমরা ছাঁকবো। ছাকার পরে আর একটা কাচের পাত্রের মধ্যে এটা রাখবো। রাখার পর ওখান থেকে আমরা মাপার যন্ত্র দিয়ে 288 গ্রেন আমরা আর একটা পাত্রে রাখবো, এবং সেই পাত্রের মধ্যে আমরা অ্যালকোহল 192 গ্রেন অ্যালকোহল রেখে আমরা ওটাকে মেশাবো ভালো করে। ওইটাকে আমরা ভালো করে মিশিয়ে তারপরে আমরা ওটাকে একটা লিনেন কাপড় দিয়ে আবার ভালো করে সেঁকে পরিষ্কার একটা শিশির মধ্যে আমরা রেখে দেব। শিশির মধ্যে রাখার পরে এটা শিশিটা কাচের শিশি হবে এবং সিপিটাও কাচের হবে। সেটা আমরা রাখবো একটা ঘরে, যে ঘরটা ঠান্ডা, পরিষ্কার এবং ড্যাম নয়, সেরকম একটা ঘরে রাখবো। সেই ঘরে রেখে আমরা প্রতিদিন একবার করে একটা কাচের দণ্ড রাখবো। সেই দণ্ড দিয়ে ওটাকে রোজ একবার করে নাড়বো, প্রতিদিনই নাড়বো। এইভাবে আমরা রাখবো হচ্ছে 8 দিন। 8 দিন রাখার পরে ওটাকে আমরা বের করে নিয়ে আসবো। এনে আমরা আবার একটা সুন্দর কাচের শিশি এবং সিপি থাকবে ভালো, সেই সিপি কাচের শিশিতে লিনেন কাপড় দিয়ে ওটাকে সেকে তারপরে ফিল্টার কাগজ দিয়ে পরিষ্কৃত করে ওটা আমরা ওই শিশির গায়ে আমরা লেবেল বুক থেকে লেবেল পেপার নিয়ে সেই লেবেলে মাদার টিংচার মানে কিউ লিখবো। লেখা থাকবে এলিয়াম সিপা, পাশে কিউ লেখা থাকবে, মানে মাদার টিংচারের চিহ্নটা সেটা লিখবো। আঠা দিয়ে বোতলটাকে ভালো করে আটকে দেবো, কাছের শিশিটাকে।
কাঁচের শিশির গায়ে ওই লেবেলটাকে আটকে দেবো, দিয়ে আমরা তারপরে ওটাকে ভালো একটা পরিষ্কার জায়গায় রাখবো, যেখানে বেশি গরমও না বেশি ঠান্ডাও না, সেরকম জায়গায় রাখবো। তাহলে আমাদের তৈরি হয়ে গেল মাদার টিংচার। কি মাদার টিংচার হলো? হেলিয়াম সিবা মাদার টিংচার 1 আউন্স তৈরি হয়ে গেল। তাহলে 1 আউন্স মানে 30 ml মাদার টিংচার আমরা তৈরি করে ফেললাম। এটা আমরা ইউজ করতে পারবো। ঠিক এইভাবে আমরা অন্যান্য মাদার টিংচারও তৈরি করতে পারবো। আমরা নিজেরা বাড়িতে বসে তুলসী মাদার তৈরি করতে পারবো, অশ্বগন্ধা মাদার তৈরি করতে পারবো। তারপরে কেরিকা পাপায়া খুব ভালো একটা মেডিসিন, যা হজমের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। সেই কেরিয়া পাপায়া মাদার টিংচার আমরা তৈরি করতে পারবো। বাসকা কাশির জন্য খুব ভালো, বাসকা মাদার তৈরি করতে পারবো। এরকম আমরা বিভিন্ন রকম মাদার টিংচার ঠিক আমরা এই পদ্ধতিতে নিজেরা বাড়িতে তৈরি করে আমরা ইউজ করতে পারি। ক্যালেন্ডোলা, গাঁদা ফুলের থেকে ক্যালেন্ডোলা তৈরি করা যায় কি সুন্দরভাবে। সেই গাঁদা ফুল থেকে আমরা ক্যালেন্ডোলা মাদার তৈরি করতে পারবো। এইভাবে আমরা যদি ফার্মাসির পদ্ধতির মাধ্যমে আমরা যদি মাদার টিংচারগুলি তৈরি করে নেই, তাহলে আমাদের খুবই ভালো। তাহলে আমরা অন্য কোম্পানি বা অন্য দোকানে গিয়ে আমাদের কিনে আনার কোনো প্রয়োজনই নাই, আমরা নিজেরা বানিয়ে তৈরি করেই ইউজ করতে পারি। তো আমরা এইভাবে বিভিন্ন রকম মাদার নিজেরা তৈরি করে আমরা ইউজ করব। তো কিভাবে মাদার টিংচার তৈরি হয় সেই পদ্ধতিটা আমরা আজকে একটু শিখলাম। এরপরে আমরা যাব হচ্ছে ম্যাটেরিয়া মেডিকাতে। একটা প্রশ্ন করবো, বলছি স্যার ড্রাগ পাওয়ারটা কত হবে এক্ষেত্রে এলিয়ান সেফার? কারণ পোটেন্সি তৈরি করতে গেলে তো ড্রাগ পাওয়ারটা অবশ্যই লিখতে হয়। না, এটা তো আমাদের মাদার টিংচার তৈরি করলাম। এইবার আমরা মাদার টিংচার থেকে এবার আমরা শততমিক পদ্ধতিতে এটার থেকে পোটেন্সি করব, আর দশমিক পদ্ধতিতে ডেসিমেল তৈরি করব। এটা আমরা সেন্টিসিমেল আর ডেসিমেল এইভাবে ওখান থেকে মাদার টিংচার থেকে আমরা সেন্টিসিমেল আর ডেসিমেল পদ্ধতিতে বের করব। সেন্টিসিমেল হচ্ছে 1:99। প্রশ্নটা ওখানে না, ওনার প্রশ্নটা হচ্ছে মাদার টিংচার তৈরি করার সময় প্রত্যেকটা ওষুধের একটা ড্রাগ স্ট্রেন্থ থাকে। হ্যাঁ, কোনোটা 1:10, 1:2:10 এরকম ড্রাগ স্ট্রেন্থ থাকে। অ্যালিয়ান সেপার ড্রাগ স্ট্রেন্থটা কত, এটা জানতে চাইছি। এলিয়াম সেপার ড্রাগ স্ট্রেন্থটা এই মুহূর্তে আর আমি বলতে পারছি না, তাহলে পরে এটা জানিয়ে দেবো। সেই হ্যালো স্যার, হ্যাঁ বলছি কি যে মাদার টিংচার তৈরি করার যে পদ্ধতিটা, ওটাকে মিলিগ্রামে ফেলে করা কি সম্ভব হয় না, নাকি না মিলিগ্রামে হলে আমাদের একটু সুবিধা হয় আর কি? হ্যাঁ, মিলিগ্রাম কি আপনি ওই বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা এই অ্যালকোহল থেকে যে তৈরি করি, অ্যালকোহল মিশাই, তা আমরা অনেক সময় মিলিগ্রামেও করতে পারি, ফোঁটা দিয়েও করতে পারি, আবার আউন্স দিয়েও করতে পারি, ড্রামেও করতে পারি। আমাদের রেশিওটা যদি জানা থাকে, রেশিওটা যদি জানা থাকে, তাহলে আমরা যেমন খুশি তেমন ভাবেই আমরা করতে পারি। রেশিওটা মাথায় রাখতে হবে। যেমন এই এলিয়াম সুপার রেশিও হচ্ছে 3:2। এই রেশিওটা জানা থাকলে আমরা 1 গ্রাম ওই আমরা যদি 3 গ্রাম আর 2 গ্রাম অ্যালকোহল দিলাম, এরকম রেশিওতে ফেলবো আমরা। সেটা আপনি যেমন খুশি করতে পারেন, কিন্তু রেশিওটা যদি মাথায় ঠিক থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। আর রেশিও প্রত্যেকটা আলাদা হয় স্যার? হ্যাঁ, আলাদা আলাদা রেশিও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে আমরা ম্যাটেরিয়া মেডিকার কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব। ম্যাটেরিয়া মেডিকা আমরা অনেক আলোচনা করেছি। আজকে একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে আমরা খুব এটা পাই। যেমন মানুষ এখন
সেই আগের মতো নেই, মানুষ এখন একটু আলাদা হয়ে গেছে। আগে যখন আমরা খেতাম, মানে আজ থেকে 30-40 বছর আগে যে খেতাম সেগুলি আমরা এখন আর খাই না। এখন মানুষ হয়ে গেছে সম্পূর্ণ আলাদা। তারা ভেবে বুঝে খায় না, তারা মুখের রুচি, মুখের স্বাদের জন্য খায়। সেই কারণে এখন বেশিরভাগ মানুষ কোষ্ঠবদ্ধতায় ভুগছে, মানে কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধতায় বেশিরভাগ মানুষ ভুগছে। কোষ্ঠবদ্ধতার মূল কারণ হচ্ছে পরিমাণ মতো জল খাওয়া, সেটা খায় না। আর হচ্ছে ফাইবারযুক্ত খাবার বেশি করে খেতে হবে। এই ফাইবারযুক্ত খাবার আর পরিমাণ মতো জল, এটা যদি প্রত্যেকে আর একটু শারীরিক, মানে এক্সারসাইজ বা শারীরিক কাজকর্ম, বসে বসে না থাকা, এই কাজগুলি যদি করা যায় তাহলে কিন্তু কোষ্ঠবদ্ধতা কম হয়। আমরা সেটা ভুলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা ভুলে গিয়ে মুখের স্বাদে যেটা আসে সেটাই খাই, আর তাতে করে কোষ্ঠবদ্ধতা এখন প্রচুর পাওয়া যাচ্ছে। কোষ্ঠবদ্ধতা এত, সেই কোষ্ঠবদ্ধতা এত পাওয়া যাচ্ছে, ওটা নিয়ে একটু আজকে আমরা আলোচনা করব। তো আমরা সালফারের কোষ্ঠবদ্ধতা একটু আলোচনা করি, এরকম পরপর যাব। সালফারের মলটা কীরকম হবে? কনস্টিপেশন মানে সালফারের মলটা হবে শক্ত, আর হবে গাটগাট আর শুষ্ক। শক্ত, গাটগাট, শুষ্ক, এই কথাটা যখনই আমরা জানবো তখনই কিন্তু আমাদের ব্রায়োনিয়ার কথা মাথায় আসবে। শক্ত, গাটগাট, শুষ্ক হলেই আমরা ভাববো যে এটা তো ব্রায়োনিয়াতে এই সিমটমটা আছে। কিন্তু এর পরে আরও আছে মলদার একটা জ্বালা, মল ত্যাগ করার পরে ভীষণ জ্বালা, এটা আবার ব্রায়োনিয়াতে নেই। এই যে মল ত্যাগ করার পরে ভীষণ জ্বালা, এই জ্বালা অনেকক্ষণ ধরে থাকে। এই কারণে বাচ্চারা মল ত্যাগ করতে চায় না, কারণ মল ত্যাগ করার পরে যে ভীষণ জ্বালা হবে, সেই জ্বালায় তারা কান্নাকাটি করে। সেই জন্য মল বেয়ে গেলে ওরা কান্নাকাটি শুরু করে, আর বা মল ত্যাগ করতে চায় না। আর মল কীরকম হবে? 1 দিন 2 দিন পর অনেক সময় দেখা গেল এই মল ত্যাগ করে, 1 দিন 2 দিন পরে পায়খানা পায়, 1 দিন 2 দিনের মধ্যে অনেক সময় পায়খানা পায় না। এইটা হচ্ছে সালফারের একটা সিমটম। পাশাপাশি কি হবে? মলদারটা একটু লাল থাকবে। তাহলে আমরা কি করব? এই যে সিমটমটা পেলাম, এই সিমটমের উপরই কি আমরা সালফার দেব? না, এই সিমটমের উপর আমরা সালফার দেব না। এই সিমটমটা যখনই আমরা পেলাম পেশেন্টের কাছ থেকে, তখন আমরা আদার সিমটম কালেক্ট করব। কি করব? সালফারের দেখব একটু রোগা পটকা হবে, সামনের দিকে একটু ঝুঁকে চলবে, নোংরা টাইপের হবে, আর কি হবে? আর হচ্ছে নিজেকে পণ্ডিত ভাববে, মিথ্যাবাদী, স্বার্থপর, এরকম থাকবে। আর হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করবে, মাছ মাংস অত ভালো খায় না, কিন্তু মিষ্টি প্রচুর প্রচুর পরিমাণে খায়। আর কি হয়? রাতে তার বৃদ্ধি হয়, আর হাতে পায়ে জ্বালা আসে, মাথায় জ্বালা আসে। এই যে আরও কিছু সিমটম, ঘাম আছে, প্রচুর ঘামে গন্ধ আছে, এইসব প্রচুর সিমটম আমরা যখন মিলে যাবে, সেই ক্ষেত্রে আমরা সালফার ইউজ করব। তাহলে সালফারে যদি কেউ কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন নিয়ে আসে, তার কাছ থেকে যখন আমরা তার মলের এই সিমটমগুলি পাবো, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের সালফারের কথা মাথায় এনে আদার সিমটম কালেক্ট করে তখন আমরা সিমটম মিলিয়ে সালফার দেব। এরপরে আমরা আসি সাইলেসিয়া। সাইলেসিয়া হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা থাকে। তাহলে সাইলেসিয়া কীরকম? সাইলেসিয়া মেয়েদের ক্ষেত্রে কি হয়? মেন্সের আগে এবং মেন্স চলাকালীন কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। মেন্সের আগে বা মেন্স চলাকালীন কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। আর এর বিপরীত আছে, মেন্সের আগে এবং মেন্স চলাকালীন হচ্ছে উদরময় বা পাতলা পায়খানা। এটা থাকে ববিষ্টা আর হচ্ছে অ্যামন কার্ভ। আর ববিষ্টায়
কিন্তু আছে মেন্সের আগে আর মেন্স চলাকালীন উদরময় বা পাতলা পায়খানা হয়, এটা হচ্ছে বিপরীত। আর এই সাইলিয়াসিয়ার ক্ষেত্রে কি হয়, মেন্সের আগে এবং মেন্স চলাকালীন কোষ্ঠবদ্ধতা দেখা দেয় এবং কি হয়, মলদ্বারের মানে কর্মক্ষমতা বেশি একটা থাকে না, অবসন্নতা ভাব থাকে, যার ফলে মল আর সহজে বেরোতে চায় না, মলদ্বারে মল থাকে। কি হয়, মলটা আর বেরোতে চায় না, মলটা বেরিয়ে আসে, কিছুটা বেরিয়ে এসে আবার ভিতরে ঢুকে যায়। এটা কিন্তু থুজাতেও আছে। তাহলে মলটা বেরিয়ে এসে আবার ভিতরে ঢুকে যায় আর দীর্ঘ সময় বসে মলদ্বারে মল থাকে। তাহলে মল এলো আবার ভিতরে চলে গেল, এটা কিন্তু সাইলিসিয়ার একটা ভালো মারাত্মক সিমটম, এটা থুজাতেও আছে। তাহলে আমরা এই সিমটমটা পেলেই যে সাইলিসিয়া দেব তা না, কেন দুটো সিমটম পাচ্ছি, একটা হচ্ছে থুজায়ও আছে আবার সাইলিসিয়াও আছে। তাহলে এইবার দুটো মেডিসিনে যখন আছে এইটা, তখন আমরা আলাদা করে ভাববো যে কোন মেডিসিনটা আমরা দেব। সেটা দেখতে গেলে আমাদের সাইলিসিয়ার আর সিমটম মিলাতে হবে। কি, সাইলিসিয়ার শীতকাতর, আর সাইলিসিয়ার ঘাম বগলে এবং পায়ের তলে বেশি হয় এবং তাতে দুর্গন্ধ আছে, আর সাইলিসিয়ার মাথায় প্রচুর ঘাম হয়, ক্যালকিরিয়া কার্ভের মতো মাথায়, সাইলিসিয়ার মাথায়ও ঘাম থাকে। সাইলিসিয়া একটু ভীতু টাইপের, লোকের বশ্যতা স্বীকার করে, লোকের সঙ্গে তেমন ঝগড়াঝাটির মধ্যে যায় না, লোকে যা বলে তাই শুনে চলে আসে, বশ্যতা স্বীকার করে। এরকম কিছু সাইলিসিয়ার আরও কিছু আদার সিমটম মিলিয়ে আমরা সাইলিসিয়া দেব। এরপরে আমরা আসবো ফসফরাস। ফসফরাসের মলটা কেমন হয়? মলটা হয় সরু, লম্বা, শুষ্ক এবং শক্ত। সরু, লম্বা, শুষ্ক এবং শক্ত। এটা কিন্তু স্টেপেসিগ্রিয়াও তো আছে। তাহলে স্টেপেসিগ্রিয়া আর হচ্ছে ফসফরাস দুটো একই আছে। কীরকম? মল সরু, লম্বা, শক্ত আর শুষ্ক, এটা হচ্ছে স্টেপেসিগ্রিয়া আর হচ্ছে ফসফরাসে আছে। এর পাশাপাশি ফসফরাসে আরেকটু কি আছে, মল ত্যাগ করতে ভীষণ কষ্ট বোধ করে আর মলের সঙ্গে প্রচুর বায়ু নির্গত হয়। তাহলে আমরা ফসফরাসের কোষ্ঠবদ্ধতা দেখলাম। এইবার এইটুক সিমটমের উপর আমরা ফসফরাস দেব না। ফসফরাস দেওয়ার সময় আমরা কি ভাববো? ফসফরাস একটু লম্বা স্লিম ফিগার হবে, লম্বা টাইপের হবে, দেখতে খুব সুন্দর হবে, চোখগুলি টানা টানা হবে। তার ফসফরাসে আর কি হবে? ফসফরাস ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান আর খুব চঞ্চল হবে, খুব বুদ্ধিমান হবে। আর ফসফরাস হচ্ছে আর কি আছে, সিম্প্যাথি, মানে লোকের প্রতি দয়া মায়া আছে, ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো এতে ভীষণ ভয় পায়, এইগুলি ফসফরাসের আছে। আর হচ্ছে ঠান্ডা খাবার, আইসক্রিম ভীষণ পছন্দ করে, আইসক্রিম, ঠান্ডা খাবার, কোল্ড ড্রিঙ্কস এইসব ভীষণ পছন্দ করে। আর ফসফরাসের জ্বালা আছে, ফসফরাসেরও জ্বালা আছে, ঠান্ডায় উপশম আছে। তাহলে এতগুলি সিমটম আমরা পাশাপাশি মিলিয়ে নিয়ে আমরা ফসফরাস করব। পেশেন্ট কিন্তু এসছে কোষ্ঠবদ্ধতা নিয়ে, আমাদের কোষ্ঠবদ্ধতা নিয়ে, যে আমার এই সমস্যা, আমার পায়খানা হচ্ছে না ঠিক মতো, শক্ত হচ্ছে, লম্বা, এইগুলি নিয়ে কিন্তু পেশেন্ট এসছে। তাহলে আমরা যখন এইগুলি পেলাম তখন মনে মনে ভেবে নিলাম এটা ফসফরাস হতে পারে। যখনই আমরা মনে মনে এটা ফসফরাস ভাবলাম, তারপরেই কিন্তু আদার সিমটমগুলি আমরা কালেক্ট করে আমরা তাকে ফসফরাস দেব। এবার আমরা আসি নাক্সভোম। নাক্সভোমে কি আছে? নাক্সভোমে হচ্ছে শক্ত পায়খানা হবে, কিন্তু ঘন ঘন পায়খানা পাবে। সে ঘন ঘন পায়খানায় যাবে আর অল্প একটু হবে, আবার চলে আসবে, আবার যাবে, আবার একটুখানি হবে, আবার চলে আসবে। এইরকম ঘন ঘন মলবেগ হবে আর মনে হবে আর একটু হবে, এবং তখন পিঠে একটা ব্যথা থাকে। এই সিমটম নিয়ে আসবে নাক্সভোম। নাক্সভোমে এই সিমটমগুলি আছে, ঘন ঘন পায়খানা, অল্প অল্প হবে এবং আবার মনে হবে আর আবার যাবে।
এইটা গেল। এরপরে আমরা আসবো গ্রাফাইটিস। গ্রাফাইটিসের কোষ্ঠবদ্ধতা হচ্ছে ভীষণ। আমরা যে সাতটা সিমটম গ্রাফাইটিসে পাই, তার মধ্যে গ্রাফাইটিসের কোষ্ঠবদ্ধতা হচ্ছে ভীষণ ভীষণ কোষ্ঠবদ্ধ। কীরকম মল হয়? গ্রাফাইটিসের মলটা হবে একটু মোটা টাইপের, একটু বড় টাইপের, মোটা টাইপের। একটু মলটা গাঁট ঢেলা গাঁট সব একসাথে বিরোধ আকার ধারণ করে এবং অনেক বড় হয়, মোটা অনেক বড় হয়ে মল বেরিয়ে আসে গ্রাফাইটিসের। এবং গ্রাফাইটিসের মল যে বেরিয়ে আসে, ওই যে গাঁটগুলি থাকে, ওর মধ্যে একটু ই থাকে, শ্লেষ্মা জড়িয়ে থাকে, আমাম জড়িয়ে থাকে। এইভাবে হচ্ছে বেরোয় এবং এগুলো মল ত্যাগ করার সময় একটু কষ্ট বোধ হয়। তাহলে এই যে আমরা মোটা গাঁট এবং বৃহৎ আকার দেখে গ্রাফাইটিস আমরা ভেবে নেব ঠিকই, কিন্তু আমরা আদার্স কিছু সিমটম মেলাবো। গ্রাফাইটিস কেমন হবে? একটু মোটা সোটা দেখতে হবে, আর তার বুদ্ধিটা একটু কম হবে, আর হচ্ছে ফাটা, তার গায়ের ফাটা থাকবে, বিভিন্ন স্থানে জায়গায় ফাটা থাকবে। আর হচ্ছে রস মানে যে কোনো ডিসচার্জ, তার মানে চুলকনি ঘা পাসরা যাই হোক, তার কাছ থেকে যে ডিসচার্জটা হবে সেটা একটু আঠালো টাইপের হবে। আর গান বাজনা একদম পছন্দ করবে না, মিষ্টি একদম পছন্দ থাকবে না, আর সেক্স একদম তার থাকবেই না। এই কথাগুলি মাথায় রাখতে হবে। এই কথাগুলি তো মাথায় থাকে, তখন আমরা গ্রাফাইটিস কথা ভাববো এবং তখন আমরা গ্রাফাইটিসের দিতে পারবো। তাহলে আমরা শুধু ওই কোষ্ঠকাঠিন্য নিয়ে যদি আসে, তাহলে ওই সিমটমটার উপরেই আমরা গ্রাফাইটিস ভাববো, কিন্তু গ্রাফাইটিস আমরা ওই সিমটমের উপরে দেবো না। গ্রাফাইটিস দেওয়ার আগে আমরা আদার্স সিমটমগুলি আরও মেলাবো। আদার্স সিমটম কী কী মেলাবো আবার একটু বলি। দেখতে হবে একটু মোটা সোটা, আর কি হবে, মল তো মোটা থাকবেই, সেটা বললাম। আর হচ্ছে থাকবে ফাটা থাকবে, আর রস যে কোনো চুলকনি ঘা পাসা যাই হোক, যে কোনো ডিসচার্জ হোক, সবই একটু আঠা টাইপের থাকবে। গান বাজনা একদম পছন্দ থাকে না, আর মিষ্টি একদম পছন্দ করে না, সেক্স একদম থাকে না। এইগুলি যদি আমরা মোটামুটি একটু পেয়ে যাই, তাহলে আমরা সঙ্গে সঙ্গে গ্রাফাইটিসের কথা ভাববো এবং গ্রাফাইটিস আমরা দিতে পারবো। এরপরে আমরা আসবো, চলে গেল গ্রাফাইটিস, এবার আসবো আমরা লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম কিরকম? লাইকোপোডিয়ামের মলটা প্রথমে একটু শক্ত বেরিয়ে আসবে, তারপরে মলটা আসবে নরম। তাহলে একটু শক্ত বড় টাইপের মল বেরিয়ে আসবে, পরে আসবে নরম মল, হচ্ছে লাইকোপোডিয়াম। তাহলে লাইকোপোডিয়ামের পেটে প্রচুর বায়ু থাকবে, বায়ুটা তার নিচের দিকে, বাতকর্ম হলে ভালো থাকবে, ছেলে বায়ুটা নিচের দিকে আসে লাইকোপোডিয়াম। তাহলে এই যে একটা সিমটম পেলাম যে মলটা একটু মোটা হয়ে বেরিয়ে এসে পরে নরম মল আসবে, এইটুকুর উপরে আমরা কি লাইকোপোডিয়াম দেব না? লাইকোপোডিয়াম একটা ডিফেক্টিভ মেডিসিন, এটা আমরা আরও ভালো করে কালেক্ট করে ওষুধটা দেব। লাইকোপোডিয়াম রাইট সাইডের মেডিসিন, ডান দিক থেকে বাঁ দিকে যায়। আর কি আছে? লাইকোপোডিয়াম একটু কৃপণ টাইপের আছে, আর লাইকোপোডিয়াম খেতে ভালোবাসে গরম খাবার, আর মিষ্টি লবণ এটাও খেতে ভালোবাসে। আর লাইকোপোডিয়ামে আর কি আছে? লাইকোপোডিয়ামে আর যদি কোনো কাজ করতে বলা হয় বা কোনো স্টেজে উঠতে বলা হয়, সে প্রথমে ভয় পায়, না আমি পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু যদি একবার কাজ শুরু করে বা স্টেজে উঠে বক্তব্য শুরু করে, তাহলে সে কিন্তু একদম সুন্দরভাবে সেই কাজটা সেরে আসবে, তাতে কোনো অসুবিধা হবে না। আর কি হবে? ধন্যবাদ দিলে মনের খুশিতে চোখে জল এসে যাবে। ধন্যবাদ দিলে মনের খুশিতে তার চোখে জল এসে যাবে লাইকোপোডিয়াম। আর লাইকোপোডিয়ামের
ডান দিকে রোগের বৃদ্ধি থাকে, অনেক সময় ডান দিক থেকে বাঁদিকে রোগটা যায়। এটা হচ্ছে লাইকোপোডিয়াম। তাহলে আমরা মলটা কিরকম পেলাম? মলটা পেলাম একটু মোটা টাইপের, প্রথমে শক্ত মোটা টাইপের একটু বেরিয়ে এলো, তারপরে নরম মল এলো। এই শক্ত মোটা বেরোনোর পরে নরম মল এলো এবং পেটে প্রচুর বায়ু আছে, এইটা যখন পেলাম আমাদের মাথায়, তখনই কিন্তু লাইকোপোডিয়ামের কথা নিতে হবে। নিয়ে তারপরে আদার সিমটম কালেক্ট করব, করে আমরা তারপরে লাইকোপোডিয়ামের কথা ভাবব। এরপরে আমরা আসবো হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনা একটা ভালো ওষুধ কোষ্ঠকাঠিন্য, আমরা এর আগে পড়েছি আর অ্যালুমিনা আলোচনা করেছি। অ্যালুমিনার মলটা কেমন হবে? মলটা ঠিক গুটলে গুটলে হবে, ছাগলের যেরকম মলটা হয় গুটলে গুটলে, ঠিক সেরকম গুটলে গুটলে মল হবে অ্যালুমিনার। সেই মল ত্যাগ করার তার কাছে ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। কেমন কঠিন হয়? অ্যালুমিনা হচ্ছে ঘাম কম আছে, কিন্তু যখন মল ওই গুটলে গুটলে মল শক্ত মলটা ত্যাগ করতে যাবে, তখন তার কাছে যা কিছু থাকবে সেটা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে তারপর সে মল ত্যাগ করার জন্য চেষ্টা করবে। এত চেষ্টা, এত প্রচেষ্টা, এত আঁকড়ে ধরে এত কি করবে যে তার শরীরে ঘাম হয় না, কিন্তু ওই সময় তার শরীরে ঘাম চলে আসবে। তাহলে এবার বুঝে নিন যে কত পরিমাণে পরিশ্রম বা কষ্ট করতে হবে ওই সময়, করে তার মল ত্যাগ করতে হবে। এটা শুধু তাই নয়, কোষ্ঠকাঠিন্যতে তো হবে, কিন্তু নরম মল, অ্যালুমিনায়ের নরম মল ত্যাগ করার সময়ও এরকম প্রচণ্ড বেগ তাকে দিতে হয়, দিতে গিয়ে তার ঘাম বেরিয়ে আসে। এটা হচ্ছে অ্যালুমিনা। তাহলে আমরা এইটুক সিমটম পেয়েই যে আমরা অ্যালুমিনা দেবো তা নয়। অ্যালুমিনা দিতে হলে আমরা কিছু আদার্স সিমটম এর সঙ্গে যোগ করব। কি কি? অ্যালুমিনা ও শীতকাতর, অ্যালুমিনা ও শীতকাতর। আর কি আছে? অ্যালুমিনা কিন্তু শীতের যে শুষ্ক বাতাস সে সহ্য করতে পারে না। তার তো ঘাম নেই, শুষ্ক বডি, পুরো বডিটাই তার শুষ্ক, সেই কারণে শুষ্ক বাতাস তার সহ্য হয় না, শরীরে পচে ভীষণ টান ধরে, সেই জন্য সে মাঝে মাঝে জল দিয়ে সেটা ভেজায়। শীতকালেও তাকে জল দিয়ে ভেজাতে হয়, এরকম বডি তার শুষ্ক। অ্যালুমিনা চুলকনি ঘাপাসরা বাড়ে শীতকালে, এবং সেটা শীতের পোশাক পরলে গরম হলে বাড়বে। আর অ্যালুমিনা খেতে ভালোবাসে হচ্ছে খড়ি, মাটি, কাঠকয়লা, এসব ভীষণ পছন্দ করে, এইসব খেতে ভালোবাসে। আলু দিলে একদম সহ্য হয় না, আলুতে তার অনেক সময় উদরাময়ও দেখা দেয়। আর একটা তার ভীতি আছে, প্রচণ্ড ভীতি। সেই ভীতিটা কি? যে রক্ত দেখলে তার ভয় হয়। তাহলে আমরা অ্যালুমিনার মলটা পেলে তার পাশাপাশি যদি আদার্স সিমটমগুলি যদি আমরা মেলাতে পারি, তাহলে আমরা একদম অনায়াসে অ্যালুমিনা দিয়ে দেব, তাতে কোনো অসুবিধা আমাদের থাকবে না। তো এই সিমটমগুলির সঙ্গে আদার্স সিমটমগুলি মিলিয়েই আমরা অ্যালুমিনা দেব। আর চেলিডোনিয়ামের কিরকম শুষ্ক আছে, চেলিডোনিয়ামের কিরকম ভেড়ার যে গোবর শক্ত, সেরকম ভেড়ার গোবরের মতো চেলিডোনিয়ামের মলটাও ঠিক ভেড়ার গোবরের মতো এরকম হয়। তাতে করে চেলিডোনিয়াম আমরা দিতে পারি। চেলিডোনিয়াম কিন্তু গরম ভীষণ খাবার পছন্দ করে। এই যে লাইকোপোডিয়াম আমরা বলি গরম খাবার পছন্দ করে, চেলিডোনিয়াম কিন্তু তার থেকে বেশি গরম খাবার পছন্দ করে। লাইকোপোডিয়ামে যে গরম খায় তার থেকে বেশি চেলিডোনিয়ামে গরম খাবার পছন্দ হয়।
তো এই আরও সেলিডোনিয়ামটা খিদে কম থাকে, লিভারের ফাংশনের প্রবলেম থাকে, বিভিন্ন রকম থাকে চেলিডোনিয়াম, ওইগুলি আমরা একটু জেনে বুঝে নিয়ে চেলিডোনিয়াম ভাববো। এবার আর একটা মেডিসিন সংক্ষেপে আলোচনা করি, সেটা হচ্ছে আয়োডিন। আয়োডিন হচ্ছে মল ত্যাগ করার তার কোনো ইচ্ছাই থাকে না, মলের বেগ আসে না, কিন্তু ঠান্ডা দুধ খেলে তার মলের বেগ আসে উপসময়ে। তাহলে মলের বেগ আসছে না, কি হয়েছে, ঠান্ডা দুধ খেলে তার মলের বেগ আসে। এইবার আমরা আসবো আর্নিকা। আর্নিকা একটা কোষ্ঠবদ্ধতা আছে, সেটা কিরকম, আর্নিকায় মলদ্বারে মল ভর্তি থাকে, মল পূর্ণ থাকে, কিন্তু মল সহজে নির্গত হতে চায় না। কি হয়, মলদ্বারে মল পূর্ণ, মলদ্বারে মল আছে কিন্তু মল সহজে নির্গত হতে চায় না। কি হয়, ওই প্রোস্টেট গ্ল্যান্ড যদি বেড়ে যায়, তাহলে ওই প্রোস্টেট গ্ল্যান্ডের বেড়ে গেলে ওই মলদ্বারে একটা চাপ সৃষ্টি হয়। আর মহিলাদের ক্ষেত্রে যদি জরায়ু একটু পশ্চাৎমুখী হয় বা একটু হেলে যায়, তাহলে ওই মলদ্বারের উপরে চাপ পড়ে, তাহলে কি হয়, মলটা কীরকম বেরিয়ে আসবে, একদম ফিতের মতো মলটা বেরিয়ে আসবে, একদম ফিতের মতো সরু পাতলা ফিতের মতো মলটা বেরিয়ে আসবে আর্নিকা। তাহলে আর্নিকার মলটা কীরকম হবে, ফিতের মতো, সরু ফিতের মতো, কোষ্ঠবদ্ধতা থাকবে সরু ফিতের মতো। তাকে মলটা ফিতের মতো হওয়ার জন্য বাধার সৃষ্টি করে হচ্ছে ওই প্রোস্টেট গ্ল্যান্ড বা মেয়েদের জরায়ু, একে বাধার সৃষ্টি করে। এইবার আমরা আসবো কস্টিকাম। কস্টিকামের মলটা হচ্ছে শক্ত এবং নাক্সভোমের মতো ওই ঘন ঘন পায়ে শক্ত, কিন্তু কস্টিকামের আর একটা ভালো সিমটম আছে, সেটা হলো কস্টিকামের পেশেন্টরা দাঁড়িয়ে মল ত্যাগ করতে ভালোবাসে। বাচ্চারা দেখবেন, অনেক বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মল ত্যাগ করে, এসে বলবে ডাক্তারবাবু আমার বাচ্চাটা বসে কখনো মল ত্যাগ করে না, বসাতে পারেই না, ও যখন মল ত্যাগ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মল ত্যাগ করবে। কস্টিকামের মলটাও সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শক্ত কোষ্ঠবদ্ধতা থাকবে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মল ত্যাগ করবে। আর মলটা কেমন হবে, মলটা একটু আঠালো হবে, চকচকে হবে, আঠালো চকচকে এবং চর্বিযুক্ত মল হবে কস্টিকামের। তাহলে কস্টিকাম একটু দাঁড়িয়ে মল ত্যাগ করতে ভালোবাসে, দাঁড়িয়ে হয়, আর মল সহজে হয় না, ঘন ঘন মল ত্যাগের বেগ আসে। আর কস্টিকাম, এই যে সিমটমটা পেয়ে যে আমরা কস্টিকাম দেবো তা নয়, কস্টিকামের আরও কিছু সিমটম আমরা মেলাবো। কি কি মেলাবো, লাইকোপোডিয়াম যেমন বললাম রাইট সাইডের মেডিসিন, কস্টিকামও সেরকম রাইট সাইডের মেডিসিন, কস্টিকামও ডান পাশের মেডিসিন। কস্টিকাম কি হয়, ওর মাংস খেতে একটু পছন্দ করে, মিষ্টি বেশি একটা পছন্দ করে না, একটু দয়া মায়া বেশি, কস্টিকামের পেশেন্টের একটু দয়া মায়া বেশি, লোকের প্রতি একটু দয়া মায়া আছে, আর একটু প্রতিবাদী, লোকের একটু প্রতিবাদ করতে ভালোবাসে, লোকের প্রতি দয়া মায়াও তার প্রচুর আছে, এ থাকবে রাইট সাইডের মেডিসিন হবে কস্টিকাম। আর বেশিরভাগ আমরা দেখেছি যে ব্যথা বেদনা বা নার্ভের উপরে কস্টিকামের ভীষণ একটা কাজ রয়েছে, প্যারালাইজড পেশেন্টদের উপরে কস্টিকামের একটা ভীষণ কাজ রয়েছে। তাহলে কস্টিকাম আমরা মলটা দেখবো যে দাঁড়িয়ে মল ত্যাগ করছে, এইটা ভেবে যে কস্টিকাম দেবো তা না, কস্টিকামের পাশাপাশি আরও কিছু সিমটম আমরা মেলাবো, তারপরে আমরা কস্টিকাম দেব। এইবার থুজায় হচ্ছে তীব্র যন্ত্রণা থাকবে, থুজার মলের সময় তীব্র যন্ত্রণা থাকবে, শুধু তাই নয়, মল ত্যাগ করার পরেও একটা যন্ত্রণা থাকে থুজাতে, সেই যন্ত্রণা অনেকক্ষণ ধরে থাকে। আর কি হয়,
মল মল ত্যাগ করা মানে একদম সাইলেসিয়া যেরকম দেখছিলাম, মল অনেকটা বেরিয়ে এলো, বেরিয়ে এসে আবার মলটা উপর দিকে উঠে যায়, কিছুটা মল বেরিয়ে আবার ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে থুজার মল। থুজা, এই যে সিমটমটা পেলাম, এখানে দেখুন দুটো মেডিসিন এক, সাইলেসিয়া আর থুজা একই। তাহলে আমরা যদি বলে যে ডাক্তারবাবু আমার মল ত্যাগ করার সময় মল কিছুটা বেরিয়ে আবার ভিতরে ঢুকে যাচ্ছে, এই যখনই আমরা এই কথাটা শুনবো তখন আমাদের দুটো মেডিসিন মাথায় আসবে, সাইলেসিয়া আর থুজা। তাহলে থুজা যখন আমাদের মাথায় আসবে, সাইলেসিয়া আসবে, তখন আমাদের আলাদা করার চেষ্টা করব। তাহলে তীব্র যন্ত্রণা থাকবে, মলত্যাগের পরে প্রচণ্ড যন্ত্রণা থাকবে, এটা থুজাতে আছে। আর থুজার কি সিমটম? থুজা হচ্ছে লেফট সাইডের মেডিসিন, থুজাও শীতকাতর, থুজার বদ্ধমূল ধারণা, মনে করে তার পেছনে কে আসছে, কোনো দানব দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে, কে তাকে ফলো করছে, এটা থাকবে। থুজার আঁচুলি থাকে, জেন্টাল অর্গানে বেশি আঁচুলি থাকতে পারে, আর লেফট সাইডে এবং আপার পার্টেও থাকে, কস্টিকামের আপার পার্টে থাকে, আর থুজাতেও আপার পার্টে লেফট সাইডের দিকে আঁচুলি থাকে। আর কি থাকে কস্টিকামের, থুজায় আমরা বেশিরভাগ দেবো টিউমার এইসব, কিন্তু কস্টিকামের দিকে যায়। আর হচ্ছে সাইকোটিক, কস্টিকাম স্ট্রং সাইকোটিক। আর থুজার আর কি সিমটম পাবো? থুজার মলটা এরকম কিছুটা ঢুকে কিছু বেরিয়ে আবার ভিতরে চলে যাবে, আর বদ্ধমূল ধারণা থাকবে, লেফট সাইডে মেডিসিন হবে, শীতকাতর হবে থুজা। এই সিমটমগুলি যখন আমরা মিলাবো তখন আমরা অনেক সময় দেখা যায় গনোরিয়া চাপা পড়েও থুজার সিমটমে আসে। এইসব সিমটম মিলিয়ে আমরা থুজা দেব। তারপরে এটা গেল আমরা থুজা। এরপরে আমরা আসবো র্যাটানিয়া। র্যাটানিয়া ঠিক সেরকম, কিরকম? মল শক্ত, ভীষণ কোদ দিয়ে তবে মলটা ত্যাগ করতে হয়। আর দীর্ঘদিন ধরে এই মলদ্বারে একটা জ্বালা, যেটা সালফারে আছে, দীর্ঘদিন ধরে মলদ্বারে একটা জ্বালা থাকে। র্যাটানিয়া মল ত্যাগ করার পরে তার মলদ্বারে ভীষণ জ্বালা হয়, সেই জ্বালাটা অনেকক্ষণ ধরে থাকে, আর সেই ব্যথা কিছুতেই তার কমে না, অনেকক্ষণ ধরে থেকে থেকে তারপরে সে জ্বালা যায়। আর কি হয়? যখন মল ত্যাগ করার পরে মনে হয় তার মলদ্বারে একটা কাচের খণ্ড তার ফুটছে, কাচের খণ্ড তার মলদ্বারে ফুটছে, এরকম একটা লক্ষণ দেখা দেয় হচ্ছে র্যাটানিয়া। তাহলে আমরা অনেকগুলি কোষ্ঠকাঠিন্য নিয়ে আলোচনা করলাম। এই কোষ্ঠকাঠিন্য নিয়ে আলোচনা করার পেছনে কারণ হচ্ছে এখন বেশিরভাগ মানুষই কোষ্ঠবদ্ধতায় ভুগছে, কারণ তাদের ব্যাড হ্যাবিট, তাহলে খাবার দাবারের তারা ভেবে খায় না, তারা মুখের সাথে খায়। সেই মুখের সাথে খাওয়ার জন্য এরকম খেতে খেতে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, কোষ্ঠবদ্ধতার সৃষ্টি হয়, এক একজনের এক এক রকম সিমটম দেখা দেয়। সেই সিমটমের উপর বেস করে আমরা মেডিসিন সিলেক্ট করে আমরা সেই মেডিসিনটা দেব। তাহলে কোষ্ঠবদ্ধতা নিয়ে আলোচনা করতে করতে আমরা অনেক মেডিসিনের কিছু কিছু সিমটম নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমরা এখন একটু আলোচনায় আসব। যে আলোচনাগুলি করলাম এই আলোচনার মধ্যে আপনাদের কিরকম মনে আছে সেটা একটু আলোচনা করি। আচ্ছা, ভেড়ার গোবরে যেমন মল ত্যাগ করে সেরকম মল ত্যাগ করে কোন মেডিসিন? চেলিডোনিয়াম। ভেরি গুড চেলিডোনিয়াম। হ্যাঁ, চেলিডোনিয়াম। আচ্ছা, ছাগলের মলের যেমন গুটলে গুটলে মল হয় এরকম মল আছে কোন মেডিসিন? আচ্ছা, মলটা ফিতের মতো মল বেরিয়ে আসে, মনে হয় যেন ফিতের মতো মল, এর পাতলা ফিতের মতো মলটা বেরিয়ে আসে। আর্নিকা। ভেরি গুড আর্নিকা।
আচ্ছা, মল ত্যাগ করার পর মনে হয় যে মলদ্বারে একটা কাচের খণ্ড বেঁধে আছে, খসখস করছে, কাচের খণ্ডে মনে ফুটছে, রেটালিয়া। ভেরি গুড, ভেরি গুড, র্যাটালিয়া। মল ত্যাগ করার সময় মল কিছুটা বেরিয়ে এসে আবার ভিতরে ঢুকে যায়। সাইলেসিয়া। সাইলেসিয়া। পূজা আর- সাইলেসিয়া। আর পূজা। ভেরি ভেরি গুড। থুজা আর সাইলেসিয়া এই মিল আছে। আচ্ছা, আর একটা কোষ্ঠকাঠিন্য কথা বলিনি, সেটা জিজ্ঞাসা করে যদি কারো মনে থাকে বলতে পারবেন। সেটাও হচ্ছে বাচ্চাদের কৃত্রিম খাবার, মানে বেবি ফুড খাবার খাওয়ানোর পর বা ফিটিং বোতল, মানে শিশু বাচ্চাদের আর দুগ্ধপায়ী বাচ্চাদের খাওয়ার পরে তার মল হচ্ছে কোষ্ঠবদ্ধতা হবে, এবং গর্ভবতী মায়েদেরও মলদারের কর্মক্ষমতা কমে গিয়ে কোষ্ঠবদ্ধতা হবে, এবং এটা বৃদ্ধ লোকেদেরও এরকম আছে। বৃদ্ধ লোকেদের যে আলাদা, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম আর ওপিয়াম। দুগ্ধপায়ী শিশুদের কৃত্রিম খাবারের পর বা ফিটিং বোতলে খাবারের পর তাদের কোষ্ঠকাঠিন্য দেখা যায়। কার্বোভেজ। অ্যালুমিনা। একদম ভেরি গুড, অ্যালুমিনা। ভেরি গুড, অ্যালুমিনা। আচ্ছা, দাঁড়িয়ে মল ত্যাগ করতে ভালোবাসে, মানে বসে বাচ্চাদের তো বসাতেই পারে না। কষ্টিকাম, ভেরি গুড, কষ্টিকাম। আচ্ছা, মল ত্যাগের পরে প্রচন্ড মলদ্বারে যন্ত্রণা হয়। নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক হয়, আমরা যে কটা এখন আলোচনা করলাম এর মধ্যে আছে একটা সালফারের প্রচন্ড জ্বালা হয়, আর এখানে যন্ত্রণা হয়, কাটা ফোটার মতো যন্ত্রণা হয়। সাইলেসিয়া। সাইলেসিয়ার যে আছে, আর একটা আছে থুজায় আছে, র্যাটেনিয়া আছে যন্ত্রণা, র্যাটেনিয়াও প্রচন্ড যন্ত্রণা আছে, থুজাতেও আছে। আমরা তাহলে আরেকটু জানি, মল কোষ্ঠবদ্ধতা হচ্ছে, কিন্তু সেটা মেন্সের আগে এবং মেন্স চলাকালীন। ভেরি গুড, ভেরি গুড, সাইলেসিয়া। মেন্সের আগে এবং মেন্স চলাকালীন কোষ্ঠবদ্ধতা দেখা দেয়। আচ্ছা, আর একটা জিনিস বলে গেছিলাম, মেন্সের আগে এবং মেন্স চলাকালীন উদরাময় বা পাতলা পায়খানা হয়, উদরাময় হয়। ববিস্তা। আর ববিস্তা। এমন কার্ড, ভেরি গুড, ববিষ্টা আর এমন কার্ড মেন্স চলাকালীন উদরাময় বা পাতলা পায়খানা দেখা যায়। আচ্ছা, এই সিমটমটা সবাই জানে। মল ঘন ঘন বেগ পায়, যায়, অল্প একটু হয়, আবার চলে আসে, আবার বেগ আসে, আবার যায়, আবার চলে আসে। হ্যালো না, নাচ ভূমিকা, এটা সবাই জানে। নাচ ভূমিকা ঘন ঘন বেগ আসে, আবার যায়, অল্প একটু হয়, আবার আসে। আচ্ছা, এইটা একটু বড় করে বলুন দেখি, কে বলতে পারে। গ্রাফাইটিসের সিমটমটা কি কোষ্ঠবদ্ধতায়? ফাটা, চটা, মোটা। কোষ্ঠবদ্ধতার সিমটমটা কি? কোষ্ঠবদ্ধতা খুব মোটা মোটা, মল মোটা হয়। হ্যাঁ, মল মোটা, শক্ত, আমজড়িত। আমজড়িত। আর ভীষণ মোটা, বড় ঘাট জেলার মতো অনেক বড় হয়ে যাবে, এবং মোটা সোটা, বুদ্ধি কম হবে, ফাঁপা থাকবে। হ্যাঁ, মোটা, মলটা একটু
মোটা টাইপের হবে, আর মলটা মাঝখানে মাঝখানে ঢেলা ঢেলা গাঁট গাঁট থাকবে, এরকম করে এটা বড় আকার ধারণ করে। হ্যাঁ, ফাটা ফাটা থাকবে, চুলকানি, আঁচলে, গান বাজনা পছন্দ হবে না, সেক্স পছন্দ করবে না। এটা একটা গ্রাফাইটিস। গ্রাফাইটিসের কোষ্ঠবদ্ধতা কিন্তু একটা ভালো রেড লাইন সিমটম, এটা কিন্তু থাকেই গ্রাফাইটিসে। এই গ্রাফাইটিসের রোগীদের কতদিন চালানো যায় ওষুধ এটা ঠিক হতে? আমরা তো যদি সেন্টিসিমেল দিয়ে আমরা অপেক্ষা করি, যতক্ষণ আমরা দেখি যে পেশেন্ট বলছে না মোটামুটি আছি, ভালো আছি ভালো আছি, ততক্ষণ আর কোনো মেডিসিন আমরা দেবো না। শুধু তারপরে যদি গ্রাফাইটিস বলে যে এখন তো আমি এই একই রকম আছি, আর একটু ভালো হয়ে একই রকম আছি, আর আমার কোনো পরিবর্তন হচ্ছে না, তখন আমরা আবার মেডিসিন চেঞ্জ করব। সেখানে আমরা যদি 2C দিয়ে থাকি তাহলে 1M দেবো। এরকম দিয়ে আমরা অপেক্ষা করতে থাকবো। যখন বলবে পেশেন্ট যে না আমার এখন ভালো আছি, আর কোনো অসুবিধা নেই, তখন আমরা আর দেবো না ওষুধ। আমরা অপেক্ষায় থাকবো, মেডিসিন খালি ঘন ঘন দেবো তা না, অপেক্ষায় থাকবো। দেখবো যখন ভালো সুস্থ বোধ আমরা টেস্টিং করব, আর পরে জিজ্ঞাসা করবো এটা কেমন আছে, ওটা কেমন আছে, সেটা কেমন আছে, জিজ্ঞাসা করতে করতে যখন বুঝবো সবই মোটামুটি ভালোর দিকে, তখন আমরা আর মেডিসিন দেবো না। তো মিনিমাম কত মাস লাগবে স্যার? কত মাস এরকম তো কোনো পেশেন্টকে বলে দেওয়া যায় না। কোনোটা আছে 1 মাস 2 মাসে হয়, 3 মাসে হয়, আবার কোনোদিন তাড়াতাড়ি হয়ে যায়। এরকম কোনো পেশেন্টকে বলে দেওয়া যাবে না যে আপনার এই কয়দিনের মধ্যে এই রোগটা সেরে যাবে, এরকম বলা যায় না। না, ধরো 1 বছর ধরে খাওয়ানো যাবে ওষুধ? যদি দরকার হয় তাকে 1 বছরও খাওয়াতে হতে পারে। সে তাকে তার কাছে মানে সবসময় যে ওষুধটা খাইয়ে যাবো তা না, আমরা তাকে ওষুধটা দিয়ে আমরা অবজার্ভে রাখবো যে কেমন আছে, দেখবো। আমরা ওষুধ ঘন ঘন দেবো তা নয়, দেখবো তাকে পিএল দিয়ে যাবো, শুধু ফাইটাম দিয়ে অপেক্ষা করবো, আর বলবো এই ফাইটাম গুলি খান। আমরা তাকে বুঝাবো যে ওষুধ দিচ্ছি না ফাইটাম দিচ্ছি, আমরা ফাইটাম দিয়ে যাবো আর বলে যাবো খান, ওষুধ খেয়ে যেতে হবে। এরকম বলে 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 যখন দেখবো একদম ভালো, তখন আর দেবো না। কিন্তু 8-10 শেষ হয়ে যায় না স্যার? হ্যাঁ, 0 পটেনশিয়াল ওষুধগুলো তো 8-10 পর্যন্ত শেষ হয়ে যায়, ঠিক হয়ে যায় ম্যাক্সিমাম। হ্যাঁ 8-10-এও ঠিক হতে পারে, আবার অনেক সময় দেখা গেল 20, 21, 22, 23-ও লাগতে পারে। তাহলে 20-22 টাকা মানে তো 6 মাস 1 বছরের কোর্স। সে লাগতে পারে। কোর্স। হ্যাঁ, তা হতেই পারে। দিন খেতে পায় না ধৈর্য ধরে রোগীরা। হ্যাঁ, খেতে চায় না, তখন ওই 8-10-এ গিয়ে তখন ওই সেন্টিসিমাল হায়ার পোটেন্সি দিয়ে দিতে হবে। স্যার ওগুলো কোষ্ঠকাঠিন্য ওই যে যাদের অর্থ পাইলস মানে এগুলো এই টাইপের হয়, এগুলো একদম নির্মূল হয়ে যায় না স্যার? হ্যাঁ, নির্মূল হবে, ঠিক মতো ওষুধ খেলে নিবে। কিন্তু পাইলস আর অর্শ যাদের হয় তাদের কিন্তু খাবার দাবারের উপরে খুব নজর দিতে হবে। তারা যদি ফাইবার যুক্ত খাবার ঠিক মতো না খায়, জল ঠিক মতো না খায়, তাদের কিন্তু সহজে এটা যাবে না। আর যদি পাইলসের ক্ষেত্রে রিচ ফুড একটু কম খেতে হবে, রিচ ফুড বেশি খেলে আর ওইগুলি প্রবলেমগুলি আরো বেশি হয়। রিচ ফুড কম খেয়ে তাকে ফাইবার যুক্ত খাবার খেতে হবে, জল খেতে হবে, প্লাস ওষুধ খেতে হবে, তবে তাড়াতাড়ি যাবে, নাহলে যাবে না। তাহলে ওই তারপরে ওই কি হবে, পায়খানা প্রায় কোষ্ঠবদ্ধ হবে, কষা হবে, আর ওইসব জায়গায় ব্যথা হবে, আটকে থাকবে, অনেক কিছু। এগুলি ম্যানেজমেন্টে রাখতে হবে। সবসময় যে ওষুধে সব কাজ করবে তা না, সাথে সাথে ম্যানেজমেন্ট আমাদের দিতে হবে। যদি কারো ইউরিক অ্যাসিড হয়, সে মুসুর ডাল খেলো, খাসির মাংস খেলো, পালং শাক খেলো, আর এসে বললো যে কই ওষুধ দিলেন কিচ্ছু কাজ হলো না, ওষুধ দিলেন কই কিছু কাজ হলো না, তাহলে তো তার হবেই। তার ওই সব খাওয়া বন্ধ করতে হবে। ওইগুলি বন্ধ না করলে শুধু ওষুধে আপনি তার ওই রোগ সারাতে পারবেন না। এরকম সবকিছুই কিছু কিছু ব্যাপার আছে যেগুলি ওষুধের সঙ্গে ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে, নাহলে সারানো যাবে না। ওষুধের রোগ সব রোগ সারবে তা নয়, ম্যানেজমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে। হ্যালো স্যার, হ্যালো স্যার, বলছি যে মল কঠিন, ঠিক আছে, হ্যাঁ, মল কঠিন, তবুও পেশেন্ট বুঝতে পারে না, অসাড়ে তার মল ত্যাগ হয়ে যায়, কঠিন মল অসাড়ে ত্যাগ হয়ে যায়, রোগী টের পায় না। হ্যাঁ, এটা অ্যালুমিনাইজে এই অ্যালোজে যে শুধু মল
ই আছে, তরল মল বা নরম মল বা আমাশযুক্ত মল তা না, অ্যালুমিনায় কিন্তু কোষ্ঠকাঠিন্য আছে। সে ওই রকম মল সে বুঝতেই পারবে না, হাঁচি দেবে মল বেরিয়ে যাবে, কাশি দেবে মল বেরিয়ে যাবে। এটা হচ্ছে কঠিন মল, মল কঠিন। এটা কঠিন আর্নিকায়। হ্যাঁ, ইসে অ্যালোজেও কিন্তু আছে, অ্যালোজেও কঠিন মল আছে, সেও কিন্তু এরকম বেরিয়ে আসে, বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেব। আর এই যে আমরা আলোচনা করছি, আমরা কি আর ওই 8টা মেডিসিন আর একবার করে আলোচনা করব, না এইভাবে চলবো? সেটা পরীক্ষা তো সামনে, আরেকবার কি ওই 8টা মেডিসিন আরেকবার আলোচনা করে যাব? আপনারা যদি বলেন তাহলে আরেকবার আলোচনা করি, নাহলে এইভাবে আমরা স্পেশাল ক্লাস। খুব ভালো লাগছে দাদুর ক্লাসে স্যার, খুব ভালো লাগলো স্যার। হ্যাঁ, আর যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করুন, তাহলেই ভালো হবে। আমরা যেগুলি আলোচনা করি এর মধ্যেই তো থাকবে পরীক্ষায়, এর বাইরে তো আর যাবে না, এর মধ্যেই পরীক্ষায় থাকবে। আলোচনার মধ্যে পরীক্ষাটা হবে, আলোচনা যেগুলি করছি এর মধ্যে কোশ্চেন থাকবে, এর মধ্যে অ্যান্সার থাকবে। পারবেন, আপনাদের মোটামুটি আগ্রহ আছে এবং আপনারা মোটামুটি শেখার ইচ্ছাও আছে এবং মনোযোগ দিয়ে শুনছেন, এইটা খুব ভালো লাগছে যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। অতএব আপনাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। আর স্যার, পরীক্ষা হয়ে গেলে আমাদের কিছু মাদার টিনচারের রেশিও আমাকে বলবেন, আমি একটু কয়েকটা জানবো আমি, ঠিক আছে? সেটা পরীক্ষা হয়ে যাক। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর ঘাবড়াবার কিছু নাই, পরীক্ষা ভালো হবে, কোশ্চেন ভালো হবে, আপনারা পারবেন। সব থেকে ভালো লাগছে যে আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং এই যে আমি কয়েকটা আলোচনা করছি, জিজ্ঞাসাবাদ করছি, সবই তো আপনারা উত্তর দিচ্ছেন। তাই উত্তর দেওয়ার মানে কি? মনোযোগ দিয়ে শুনছেন বলেই উত্তরটা দিতে পারছেন, আর বইয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে বলেই উত্তরগুলি দিতে পারছেন। তাহলে এটা তো খুব ভালো লক্ষণ, ভালো মনে হচ্ছে। আপনারা এটা যদি চালিয়ে যান প্র্যাকটিস জীবনে, আপনারা অনেক জায়গায়, অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবেন। নেটওয়ার্কের এত প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? মধ্যে মধ্যে আসছে না। হ্যাঁ, ওই তাহলে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তাহলে আমরা আজকে কি আলোচনায় থাকবো, না এখানে শেষ করব? এরপরে আমরা উদারময় নিয়ে একটু আলোচনা করব। আজকে কোষ্ঠকাঠিন্য হলো, সামনের দিন উদারময় হবে। যেহেতু 8টা মেডিসিন আমরা আর আলোচনা করছি না, সেহেতু আমরা এইভাবে অন্যান্য মেডিসিনগুলি নিয়ে আলোচনা করব। আর যদি বলে 8টা মেডিসিন আর একবার করে বলে দেবো এর মধ্যে পরীক্ষার আগে, তাহলে আমি বলে দিতে পারি, আলোচনা করতে পারি আর কি। এই 8টা মেডিসিনের নামগুলো একটু বলে দিতে। 8টা মেডিসিন হচ্ছে, 1 নম্বর হচ্ছে অ্যালুমিনা, 2 নম্বর হচ্ছে কলসিকাম, 3 নম্বর হচ্ছে ব্যাপটিসিয়া, 4 নম্বর হচ্ছে অ্যাসিড নাইট্রিক, 5 নম্বর হচ্ছে পডোফাইলাম, 6 নম্বর হচ্ছে সালফার, মার্কসল। এই 8টা মেডিসিন, মার্কসল, সালফার, হেপার সালফার, হ্যাঁ, এই 8টা মেডিসিন। আবার বলছি, অ্যালুমিনা, কলসিকাম, ব্যাপটিসিয়া, অ্যাসিড নাইট্রিক, মার্কসল, হেপার সালফার, সালফার, এই 8টা মেডিসিন নিয়ে আলোচনা করেছি। শুধু এই 8টা মেডিসিনের উপর পরীক্ষা হবে তা নয়, আরো মেডিসিন আদার্স ম্যাডামরা যে পড়াচ্ছে সেই মেডিসিন, আর এই 8টা মেডিসিন, এই সবকটা মিলিয়ে কোশ্চেন হবে। এই সব মেডিসিন মিলিয়ে কোশ্চেন হবে, এর মধ্যে থেকে
প্রশ্ন হবে, সেই কোশ্চেনের উপর পরীক্ষা দিতে হবে। স্যার যেহেতু সময় আছে একবার রিপিট করলেও হবে, আমাদের অল্প ক্লিয়ার আরো, তাহলে যদি 8টা পরীক্ষার আগে মেডিসিনের, ক্লাস করে। হ্যাঁ ওটাই বলছি। তাহলে সামনের দিন আর ওই ডায়রিয়া নিয়ে আলোচনা করবো না, উদারামাই নিয়ে আলোচনা করবো না। তাহলে 8টা মেডিসিনের যে কটা পারি, 3টে 4টে যা পারি বলে দেবো, পরের দিন আবার অল্প স্যার বলে দিলে অ্যাডভান্সলি যে এটা আমরা অল্প আগেও দেখে নিব, তখন হ্যাঁ। অল্প আরো ক্লিয়ার হবে। আপনি কি কি মেডিসিন কাজ করবেন অল্প বলে দিলে আমরা ওই সব অল্প দেখে নিব। ঠিক আছে, তাহলে আমরা এই 8টা মেডিসিনের আবার সামনের দিন 8টা মেডিসিন থেকে শুরু করব, যে কটা হয় বলে দেবো, পরের দিন আবার যেটা বলে দেবো, আলোচনা করবো আর কি, বলবো কি আলোচনা করবো আর কি। তাহলে আমরা সেইভাবে সামনের দিন আপনারাও একটু দেখাশোনা করবেন বইগুলি। ঠিক আছে, তাহলে স্যার কোথায় গেল? স্যার ঘরে ঢুকে গেছে। হরিদাস বাবু, কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে স্যার। আপনি তো বেশ ভালো, মোটামুটি আপনার প্রশ্নের উত্তরগুলি তো ভালোই দিচ্ছেন আপনি, তার মানে কি পড়াশোনা উপর ধ্যান দিচ্ছেন, খুব ভালো, খুব ভালো। সত্যি কথা বলতে কি স্যার, এই পাস করতে হবে, এই হলো ব্যাপার, বুঝতে পারছেন? পাস করার জন্য পড়ছি, এটা ঠিক। শুনুন, পাস মনে কখনোই এটা কি করবে না যে আমাকে পাস করতে হবে, পাসের কোনো প্রশ্নই নাই। আপনাকে রুগীদের কাছে পাস করতে হবে, এইটা সবসময় মাথায় রাখবেন, যে পেশেন্টের কাছে আমি পাস করব, পেশেন্ট সারাবো, পেশেন্ট আমাকে পেশেন্ট দেবে, এইটা মাথায় রাখবেন। এখানে পাসটা আপনি করবেনই, এখানে দুটোই প্রয়োজন স্যার, দুটোই প্রয়োজন, তা নাহলে হবে না তো স্যার। আমার কাছে যদি এই অর্থটা না থাকে আমি পেশেন্টের কাছে যাব কি করে, এটাও তো বুঝতে হবে। হ্যাঁ, সেটা ঠিক। এটা ঠিক, এটা দরকার আছে। যাই হোক, দুটোর উপরে স্যার এটা পড়া মানে আমার দুটোই হচ্ছে, পড়াশোনা হ্যাঁ। করতে হচ্ছে, আমার দুটোই হচ্ছে। ঠিক আছে স্যার। হ্যাঁ বলো। তাহলে এরা তো আর কিছু কন্টিনিউ করতে চাইছে না, তা আমাদের ক্লাসটা দেবে এখানে আমরা সমাপ্তি ঘোষণা করি। সবাই ভালো থাকবেন, এবং বিশেষ করে কৃষ্ণনগরের স্টুডেন্টদের প্রতি আমার আহ্বান, আপনারা কিন্তু সবাই জয়েন করছেন না। আপনারা আপনাদের কলেজে সবাইকে একটু জানিয়ে দেবেন, আমাদের কিন্তু প্রতিদিনই ক্লাস হয়, এবং প্রতিদিন ক্লাসে যেন কৃষ্ণনগরে শক্তিনগর বায়োকেমিক কলেজের স্টুডেন্টরা যেন সবাই জয়েন করে। সবাই কিন্তু জয়েন করছেন না। আপনারা একটু নিজেদের মধ্যে আলোচনা করে কি করে জয়েন করতে হয়, কিভাবে ক্লাস করতে হয়, এইটা একটু আলোচনা করবেন, এবং সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে জয়েন করার জন্য। আর একটা বিষয় সবার ক্ষেত্রে আমি বলে রাখছি, আমরা অল্প দিনের মধ্যে আরেকটা ওয়েবসাইট বের করছি। সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি, অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে এবং যেগুলো আগামীতে সেকেন্ড ইয়ারে পড়ানো হবে, সমস্ত সাবজেক্টগুলো মডেল কোশ্চেন এবং তার উত্তর সব থাকবে, কিন্তু একটু সময় লাগছে। অল্প দিনের মধ্যেই সেই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটটা শুধুমাত্র আমাদের যারা স্টুডেন্ট, যারা অনলাইনে ক্লাস করেন তারাই দেখতে পাবেন, অন্য কোনো কলেজ বা জেনারেল পাবলিক সেটা দেখতে পাবে না। আমরা একটা সিক্রেট কোড নাম্বার দিয়ে দেব, সেই সিক্রেট কোড নাম্বার যেদিন পাবলিশ হবে আপনাদের জানিয়ে দেবো। সেদিন থেকে আপনার প্রতিনিয়ত আমাদের নতুন ওয়েবসাইট, যেটা আমরা নাম দিয়েছি ইবুক,
সেই ই বুকে আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের বইগুলো বিভিন্ন নামি দামি বইয়ের অনুবাদ করে, বাংলায় অনুবাদ করে ওটা তৈরি করা হচ্ছে। এইটা আপনারা পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যে, আমি তখন জানিয়ে দেবো। আর সবাই ভালো থাকবেন, সবাই পড়াশোনা করবেন, আপনাদের প্র্যাকটিস লাইফ মানে উজ্জ্বল হোক, এবং প্রকৃত যাতে আপনারা হোমিওপ্যাথি শিখতে পারেন সেই উদ্দেশ্যে আপনারা পড়াশোনাটা ঠিকমতো করবেন এবং বিভিন্ন রেফারেন্স বইগুলো পড়বেন। এই বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। গুড নাইট এভরিবডি।